হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আছি মোটামুটি, কারণ এখন বেশ ঠান্ডাটা একটু তার মধ্যেই কম আছে। খুব যে কনকনানি ঠান্ডা যেটা ছিল সেটা এখন নেই, বেশ একটু একটু রোদ হচ্ছে, দেখলেই বুঝতে পারছেন। আর হাওয়াটা আগের থেকে একটু কমেছে, সবার শরীরগুলো আস্তে আস্তে সারছে। মাঝে মিশি শ্রমিক সমস্ত ঠান্ডা লেগে গেছিলো ওদের, তো এখন অনেকটা ভালো আছে। মিশির এখন ছুটি পড়ে গেছে অল্প অল্প করে, তো বাড়িতে একটু পড়াশুনো করছে, কখনো খেলা করছে। ওর অ্যাকচুয়ালি বাড়িতে ভালো লাগছে না আর, তো মাঝে মাঝে আমার সঙ্গে এই ব্যালকানিতে এসে বসে বসে গল্প করে, কখনো বলে মা নিচে নিয়ে চলো। তো যেদিন যেমন সিচুয়েশন হয় সেই মতন চলতে থাকছি আর কি। তো আজ দুপুরে বানাবো হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে মাছের ঝোল। এখানে মাছ বার করে রেখেছি, এই যে এখনও পর্যন্ত বরফ গলেনি। তো বেগুনগুলো আমি একটু একটু করে ভেজে নিচ্ছি, আগে এক পিঠ করে হবে, তারপরে আরেক পিঠ দেবো। আলুও চলে গেছে একটা এর সাথে ভুল করে। এক পিঠ করে হলে না একটু তেলটা কম লাগে, এইটুকুই যা। কম তেলে বেগুনটা ভাজা হয়ে যায়। আর ঝোলের বেগুনে না খুব বেশি একবারে যে পুড়িয়ে কালো করে ভাজবেন না, বা ক্যারামেলাইজডও করার দরকার নেই। মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, তারপরেই ঝোলের বেগুন তুলে নেবেন। কারণ ঝোলের বেগুন খুব বেশি ভাজা ভালো লাগে না। আমরা তো নর্মালি করি না, মোটামুটি ভাজা করি। খুব বেশি ভাজা করলে ঝোলের বেগুনের একটু মানে স্বাদটা অন্যরকম হয়ে যায়। এপিট ওপিট করে এক সাইড করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন, কাঁচা দিক যেন কোনোটাই না থাকে। তারপরে ওটাকে আবার চেঞ্জ করে নেবেন। এই দেখুন একটু একটু করে করে ঘুরিয়ে দিচ্ছি, যে আবার এই পিঠটা হলো, এবার এই দিকটা ঘুরিয়ে দেবো। এইভাবে করতে হবে। এই দিকটা হয়ে গেছে দেখছেন, অনেকক্ষণ তেলের মধ্যে আছে, এখন ধরে এই দেখুন এই পাশটা ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, তো এখানে মাছের ঝোলের জন্য বেগুন আলু দিয়ে একটা ঝোল বানিয়ে নিয়েছি গাজর দিয়ে, কিন্তু মাছটা এখন এখানে ভাজছি। কিছুটা মাছ ভেজে তুলে নিয়েছি, আর এটা ভাজা হচ্ছে। মাছটা পরে মেশাবো ঝোলে, আগেই ঝোলে মিশিয়ে দিচ্ছি না, কারণ ঝোলে মেশালে না ঝোলটা ভীষণ আস্তে গন্ধ হয়ে যায়। তো আমি ওইভাবেই ঝোলের মধ্যে মাছটা দিই, মানে খুব বেশি ইয়ে করে মাছ দিয়ে তারপর ঝোলটা ফোটালাম, এটা আমি করি না। আগে ঝোল করে তুলে নিই, পরে মাছ ভেজে ইয়ে করি। তো অল্প তেলেই করছি, দেখছেন যে কড়াইয়ে তেল যে রয়ে যাচ্ছে তা নয়। মাছ এমনই পরিমাণে তেল দেবো যাতে পুরো মাছটাই ওই তেলে ভেজে উঠে পড়ে, যাতে কড়াইয়ে তেলটা নষ্ট না হয়। তো কড়াকড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। তো আজকের মতন রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে অন্য কাজে। এখন বাজে প্রায় 4টে সাড়ে 4টে, আর এই দেখুন পড়ন্ত সূর্যের রোদ, আর এত সুন্দর সূর্যের আভার জন্য একটু ব্যালকানিতে এসে দাঁড়ালাম। কিন্তু এত আওয়াজ আর ভালো লাগে না এই জন্য দাঁড়াতে। রোদ্র এই বিল্ডিংয়ে গিয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন। আজকে এই পোর্শনের সমস্ত এদের কাজ বন্ধ আছে দেখছি, আজকে আবার এই যে বিল্ডিংটা বানাচ্ছে এখানে কাজ হচ্ছে। সেই সকাল রাত দিন সবসময় আমাদের আওয়াজ হয়, থাকার জো নেই। আজকে কিন্তু প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছি, এই দেখুন সমস্ত আজকে হাতে কাচতে হয়েছে, কারণ দুদিন ধরে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে পড়ে আছে। ওটার কিছু কিছু পার্টস খারাপ হয়ে গেছিলো, তো দেখছি মেশিন চলছে না, দুদিন আগে থেকেই দেখছি। তো এই দুদিন এইভাবেই হাতে করতে হচ্ছে, একটু কাজটা মানে সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। আজ ভেবেছিলাম মিসিকে নিয়ে একটু নিচে যাব, কিন্তু আর যাইনি, কারণ দেখলাম ও খুব ঘুম পাচ্ছে, তাই ওকে শুয়ে দিলাম। মানে এখন রোদটাও তো অনেকটা পড়ে যাচ্ছে, ভাবলাম এখন থেকে গিয়ে আর কি করব। তো চলুন কি করছি আপনাদের দেখাই। আচ্ছা, আপনারা বলুন তো কে কে চিনতে পারছেন এই শাকটা? যদিও আমি কেটে রেখেছি, আমি না দুদিন আগে থেকে শাকটা কেটে এখানে ভরে রেখে দিয়েছি প্যাকেটে করে। এই দেখুন একদম খুব ভালো আছে, কিচ্ছু ইয়ে হয়নি। তো বেশ ঝরঝরেও আছে, ভালোও আছে। এই দেখুন এটা হচ্ছে সর্ষে শাক। তো আজকে ভেবেছি এই সিম বেগুন আলু আর সর্ষে শাক দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব। এটার মধ্যে আমি দেবো হচ্ছে বড়ি, এই যে বাড়ি থেকে বড়ি এনে দিয়েছিল বাবা, এই বড়িটাই দেবো। এখন যেটুকু আছে মা আসা অবধি চালাতে হবে। এই শাকটাতে দেবো হচ্ছে একটু রসুন থেতো করে নিয়েছি, আর যেহেতু সর্ষের শাকে মাদের দেখেছি সর্ষেই দিতে, অনেকে কালো জিরে দেন, যারা যেভাবে খান। আমরা সর্ষের শাকে সর্ষেই দিই, আর একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা। আজকে এইভাবেই রান্নাটা করব। অল্প একটু মশলা দেবো, কারণ এখানে সবজি দিচ্ছি, তো সেটা নামমাত্র মশলা। তো চলুন শুরু করা যাক। তো চলো শাকটা ভালোভাবে এখানে
কেটে নিয়েছি, টুকটাক ডাঁটাগুলো রেখেছি, খুব ছোট করিনি, ঘনও করে নেওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু রান্না করতে করতে এটা নুয়ে যাবে। এগুলো পাতলা ছোট ছোট ডাঁটা তো, এই দেখুন ভেঙে যাচ্ছে মটমট করে, তো এগুলো নিজে নিজেই নরম হয়ে যাবে বলে আর করিনি। তো দেখুন, এইভাবে যারা যারা রান্না করেন তারা আমাকে জানাবেন, আর কি কি প্রসেসে এই শাক রান্না করা যায় সেটাও জানাবেন। আমি তো এইভাবেই করি। তো এই বছর এই শীতকালে এই শাক প্রথম পেয়েছি, এত ভালো লাগছে। তো প্রতি বছর তো আর পাই না, তো এই বছর ভেবেছি এইভাবেই রান্না করব। এখানে বড়িটা ভেজে তুলে নিয়েছি, এখন আলুটা ভাজতে দিলাম। আলুটা প্রায় 50% মতন ভাজা হয়ে যাবে। তারপরে এটার মধ্যে আমি মেশাবো হচ্ছে আগে থেকে কেটে রাখা এই সিম আর বেগুনটা। সিম বেগুন একসঙ্গেই দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। সিমটা আগে দিয়ে বেগুনটা পরে দিলেও হবে, কারণ বেগুন নোয়াতে বেশি সময় লাগে না। আর আমি ফোড়নটা কেন আগে দিলাম না বলুন তো, যেহেতু সর্ষে আসছে, সর্ষে বেশি ভাজা হলে কিন্তু তিতো হয়ে যায়, তাই জাস্ট মানে মশলা টশলা মেশানোর আগে করে এটাকে মানে দেবো। কারণ তেলে আগে থেকে আলুটা একটু ভেজে নিলে আলুটা একটু নরম হয়ে যাবে। তো 10 মিনিট মতো আলুটা ভেজে নিয়েছি, মোটামুটি নরম হয়নি, কিন্তু তার মধ্যে একটু ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি এখানে সিম আর বেগুনটা দিয়ে দেবো ধীরে ধীরে। বেগুন আর সিম একসঙ্গেই দিলাম, কারণ ভাতে ভাতে করতে অনেকটা সময় লেগে যাবে। এটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। নুন দেবো না, নুন দিলে আগে থেকে জল কেটে যাবে। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে রাখি। ফিরে এলাম 10 মিনিট পরে, অনেকটা সবজিগুলো ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে এখানে এই যে ধীরে ধীরে রসুনটা দেব। রসুনটা আগে ভালো করে ভাজতে হবে। এই সবজির সাথে না রসুনটা খুব ভালোভাবে, দেখুন বেগুনগুলো দেখছেন নরম হয়ে গেছে। রসুনটা ভাজা হতে হতে এখানে দিয়ে দেবো এই যে ফোড়নটা। এটা দিয়েও খুব ভালোভাবে ভাজতে হবে, তবে বেশিক্ষণ ভাজবো না, কারণ এরপরেই এখানে আমি অল্প করে একটু নুন দেব, আর তারপরে দেবো হচ্ছে হলুদ। নুন দিয়ে কিছুক্ষণ আবার ঢাকা চাপা দিয়ে ভাজতে হবে, কারণ খুব বেশি নুন দেব না, কারণ শাকে আবার নুন কষা হয়ে গেলে পরে একদম খাওয়া যায় না। তো নুনটা খুব বুঝে শুনে দেবেন। এই যে আমি এখানে 2 ধাপে নুন দিলাম, শাকে আমি প্রথমে নুন দেবো না, শাক দিয়ে জল বেরোবে, তারপর নুন টেস্ট মানে দেখব প্রয়োজন আছে কি না, তবেই দেবো, নইলে নুন নাও দিতে পারি। এখানেই ভাজতে ভাজতে যেহেতু দিয়ে দিচ্ছি, তো নুন নাও দিতে হতে পারে। তো চলুন এটা আরও কিছুক্ষণ হোক, রসুনগুলোও ভাজা ভাজা হোক। এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি। শাকে যারা হলুদ দিতে পছন্দ করেন না তারা দেবেন না, কিন্তু আমার মনে হলো এটা তো তরকারির মতন বানাচ্ছি, তো অল্প একটু হলুদ দিই। তো এগুলো আরও কিছুক্ষণ ভাজা হোক। তারপরে এই যে আমি আগে থেকে একটা যে মশলা এই যে বেটে রাখি, এই মশলা থেকে অল্প একটুখানি মশলা দেবো, বেশি কিছু দেবো না। এগুলো আরও কিছুক্ষণ ভাজতে হবে, কারণ যে কাঁচা গন্ধ আছে রসুনের সেটা কেটে যাবে। আর এখন যেহেতু তেলের মধ্যে রসুনটা দিয়েছি, এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। যারা রসুন খেতে ভালোবাসেন তারা বুঝবেন, খুব সুন্দর একটা গন্ধ এসেছে। শীতের দিনে এই শাক রসুন এগুলো খুব মানে উপকারী, মানে যেহেতু শরীরে মানে ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্সেস থাকে, এগুলো খেলে সেগুলো কম হয়। শীতকালে তো ভ্যারাইটিস শাক ওঠে, আমি বলবো আপনারা এক নতুন শাক পেলেও বলবো নিয়ে একাটি হলেও বাড়িতে একবার একটা পদ হলেও বানিয়ে খেয়ে দেখবেন। সব সময় হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু অনেক সময় হয়তো রান্নার গুণে অনেক কিছুই ভালো হয়ে যায়। এই যে এখানে আলু আর বেগুনটা দিয়ে মশলাটা ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি। এখন দেখবেন এই দেখুন আলুগুলো কেটে যাচ্ছে, এই দেখুন, তার মানে সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা মানে অ্যারোমা বেরিয়েছে। এখানে সর্ষে আছে, তারপরে এখানে রসুন আছে, এত সুন্দর হয়েছে না। আর তারপরে এখানে আর কিচ্ছু করব না, এখানে দিয়ে দিলাম শাকটা। দেখে নেবেন আরেকবার মাঝখানে যে মাছ মানে যে মশলা দিয়েছি তার যেন কাঁচা গন্ধ না থাকে। আর শাকটা দিয়ে একটু এপিট ওপিট করে, আমি এখন নুন দিচ্ছি না, নুনটা চেক করিনি, তো নুনটা চেক করলে তারপরে পরে মাঝখানে দেবো। মশলাটা কষাতে কষাতেই যতটা পেরেছি নুন দিয়ে দিয়েছি। আর এই শাকও আস্তে আস্তে জল ছেড়ে নরম হয়ে যাবে, সিদ্ধ করার দরকার নেই। যারা মনে করেন সিদ্ধ করে খাবেন তারা সিদ্ধ করতে পারেন, সিদ্ধ করে নেওয়া তো ভালো, আমি নিজেই বলি, কিন্তু আজকে আর আমি এই শাক সিদ্ধ করে নিই। তো হয়ে গেল এটা। এখন আমি এটাকে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে দিই। চলুন ফিরে এলাম 10 মিনিট বাদে, এই দেখুন শাক নরম হয়ে গেছে, আর দেখবেন তলা থেকে কত জল বেরিয়েছে, এই দেখুন।
বললাম না, শাকের জলেই এই বাকি রান্নাটা হয়ে যাবে। আর আপনাদের এই সর্ষে শাকের একটা আলাদা মানে গন্ধ আছে, খুব সুন্দর মানে ফ্লেভার। তো আজকে এই রান্নাটা আপনাদের কার কার ভালো লাগলো আমাকে জানাবেন। আর আপনারা যারা যারা এই রান্না আগে করেছেন তারা তো জানেন এর টেস্ট কেমন, যারা করেননি তারা বলবো অবশ্যই একবার এই শীতের মরশুমে এই শাক এইভাবে রান্না করে খান। সর্ষে শাক শরীরের জন্য ভীষণ উপকারী, যে কোনো মানে পেশেন্ট হলে তারাও খেতে পারবেন। এটা শরীরের বিভিন্ন ব্যথা এগুলো কমিয়ে দেয়, বিভিন্ন যে মানে যেটা বলেন না যে অ্যালার্জিক টেন্ডেন্সি সেটাও কম হয়ে যায়, খুব উপকারী এই শাক। এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, সমস্ত বেগুন তো নরম, সিমও নরম। তো এটাকে জাস্ট এই জলটা যেটা আছে এটা শুকিয়ে যাওয়া অবধি নাড়াচাড়া করে এটা নামিয়ে ফেলতে হবে। যারা শুকনো লঙ্কা খান না তারা বলবো কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন, যদিও শাকের রান্নায় লঙ্কা দেয় না, তো অনেক সময় আমরা যেমন ঝাল খাই বলে আমরা দিলাম, খুব বেশি না খেলেও অল্প একটু দিই। তো রান্নাটা মোটামুটি এখানে হয়ে গেছে, তো আমি এখানে ভেজে রাখা বড়িটা মিশিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ না, জাস্ট এই তলার ঝোলটা শুকিয়ে গেলে এটাকে ধরে নামিয়ে দেবেন। যদি না নামাতে ইচ্ছা হয় কিছুক্ষণ কড়াইয়ে রাখতেও পারেন, তারপরে নামাবেন, তাহলেও চলবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর যারা যারা এই শাক খেতে পছন্দ করেন, বারবার বলছি একবার শীতের মরশুমে এই শাক রেঁধে খান। যারা বানাননি তারা বলবো নতুনভাবে এই শাক খাবেন, ভালো লাগবে। এখানে সন্ধে দিয়ে নিলাম, এখন বাজছে প্রায় 7টা, আর আমি এখানে চলে এসেছি চা বসাতে। আমার আর শ্রমিকের জন্য একটু চা করলাম, এখানে লিকার টি করছি। তো এই নিয়েই এখন সন্ধেবেলা অল্প বিস্তর অল্প একটু টিফিন খাওয়া হবে। টিফিনে বেশি কিছু করব না, অল্প বিস্কিট স্ন্যাক্স এইসব দিয়েই হয়ে যাবে। এখানে আমার রান্না হয়ে গেল, একটু সিদ্ধ বসালাম, আর এখানে ভাত আর তরকারি তো একটা বানিয়েই নিয়েছিলাম, যে এটা আর আমি দেখাইনি আপনাদের সাথে। আর এখানে যেহেতু সিদ্ধটা মাখবো তাই জন্য একটু পেঁয়াজ, তারপরে তেল, নুন সমস্ত রেডি করে নিয়েছি। তো চলুন, প্রেসারে এখানে হুইসেলটা পড়ে গেছে, ভাতটা আস্তে আস্তে হোক। আর আমি এই যে মেয়েকে পড়াতে বসিয়েছি। তো লেখা হলো, আর একটু চেষ্টা করে এই লাইনটা বাকি আছে, এটা লিখে 9টা লেখো, করিয়ে দেবো। 9টা আগে লিখে শেষ করো, 9 আর 10টা বাকি আছে। চলো 9 আর 10টা শেষ করো। না 9টা এখানে করো, যেমন করে আমি শিখিয়েছি। দেখি দেখাও, হ্যাঁ আগে ওপরটা গোল করে তারপর নিচের দিকে নামবে। করেছো 10। তো চলুন ওকে আগে পড়াটা করিয়ে নিই। তোদের স্কুল থেকে আজকে অনেকগুলো লেখা দিয়েছে, এগুলো কমপ্লিট না করলে মানে শরীরটা ওর ভালো নেই বুঝতে পারছেন, কিন্তু তার মধ্যে এগুলো করাতে হচ্ছে। ভাবছি কালকে পাঠাবো স্কুল। খাও মিশিকা, একটু গরম জল খাও, লাগবে গরম জল দেবো? খাও, এটা খেয়ে নাও, নাও গরম জলই করা আছে, একটু খাও, জল খাও, নাও করো। তো এগুলো লিখিয়ে নিয়ে তারপরে রাতের দিকে আবার ওকে খাওয়াতে বসবো। তো চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর এটাকে বড় করছি না, কারণ পরপর কাজ আছে, ওকে সময়ে না খাওয়ালে আবার রাত্রি হয়ে যাবে। তো আজকের মতন শুভরাত্রি।